সকালবেলা এনিগমার অফিসে ঢুকলাম, আবু হুরাইরা তামিম ভাই আমার উপরে বেজায় রাগ। ঘড়িতে দেখলাম কি টাইম কি ঠিক মতো আসি নাই, দেখলাম ঠিকঠাক সময় এসছি, কল টাইমে এসছি। তামিম ভাই কেন রাগে? তামিম ভাই রাগে বিকজ আমি একটা সাদা টি শার্ট পরেছি। আফগানিস্তানের কাছে বাংলাদেশ প্রথমবারের মতন ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হয়েছে, এই সাদা রংটা তামিম ভাই নিতে পারছে না। তামিম ভাইয়ের মতো বাংলাদেশের অনেক ক্রিকেট ফ্যানই আছেন, অনেক স্পোর্টস জার্নালিস্টরাই আছেন যারা এই মুহূর্তে ট্রমাটাইজ, মানতে পারছে না। তবে স্পোর্টস তো এমনই, অনেক না মানার জিনিস আপনাকে মেনে নিতে হয়, সামনের দিকে তাকাতে হয়, এই লজ্জা থেকে কিভাবে উত্তরানো যায়, উত্তরণের পথ খুঁজতে হয়। সবাইকে স্বাগত জানাচ্ছি এনিগমা টিভির স্পোর্টসে। হাসান মাহাদি আপনাদের সাথে আছি। আমার সাথে উত্তরণের পথ খোঁজার জন্য দুজন মানুষ আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ব্যাটার সানোয়ার হোসেন। সানোয়ার ভাই স্বাগত। ধন্যবাদ। আমার সাথে আরও একজন মানুষ আছেন আমার খুবই পছন্দের, তিনি আছেন যেই কারণে মার্কেটে আমার কিছু খ্যাপের কাজও থাকে। তিনি আছেন আমার খুবই পছন্দের, এটা সত্যিকার অর্থে পছন্দের, খ্যাপের কাজের জন্য না। আছেন এম কায়সার, সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট। কায়সার ভাই আপনাকেও স্বাগত। ধন্যবাদ আপনাকে। এবং আমি কিন্তু একটু রঙিন পরে এসেছি, সাদা রয়েছে কিন্তু সাদার সঙ্গে একটু রঙিনও আছে, কারণ আমি জানি যে কোনো হার কিন্তু আপনার শেষ কোনো কিছু না। তো আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ দল এই যে সিরিজটা হেরেছে, এই সিরিজটা থেকে অনেক কিছু, হার মানে কিন্তু থেমে যাওয়া না, হার মানে কিন্তু আপনি যদি সেটাকে একটা অভিজ্ঞতা হিসাবে নেন তাহলে সামনের যে সময়টুকু থাকবে সেই সময়টুকুতে আপনার জেতার উপলক্ষটা তৈরি হয়। সানোয়ার ভাই কেমন আছেন? ও যেটা বললেন স্বাভাবিকভাবেই সবাই মানে সারা বাংলাদেশের মানুষ, আমরা জানি ক্রিকেটটা বাংলাদেশের সারা সব ধরনের মানুষ পছন্দ করে, এটা মানুষের অনেক ক্রেজি এই স্পোর্টসটার প্রতি। ভালো করলে যেরকম মানুষ খুব আনন্দে থাকে, ভালো থাকে, প্লেয়ারদের উৎসাহ উদ্দীপনা দেয়, অনেক তালি দেয়, সেম ওয়েতে খারাপ করলে তারাও কিছু শকড হয়, আমরাও সেম ওয়েতে। তবে হ্যাঁ, এখান থেকেও কাম ব্যাক করতে হবে, কী ওয়েতে ব্যাক করতে হবে, এটা একটা ব্যাপার। যেই জিনিসটা হলো যে আমরা সবাই একটু আপসেট এই কারণে যে ক্রিকেট হারতেই পারে, যে কোনো মানে টপ টিম যে অস্ট্রেলিয়া বলেন, ইন্ডিয়া বলেন, ওরাও ম্যাচ হারবে, কোনো সিরিজে খুব খারাপও যেতে পারে। আমরা যেই ওয়েতে ক্রিকেটটা খেলেছি এইটা কেউ অ্যাকসেপ্ট করতে। কায়সার ভাই, আমরা আফগানিস্তানের বিপক্ষে 3টা ওয়ানডে ম্যাচে মিনিমাম প্রতিরোধ গড়া তো দূরের কথা, বাংলাদেশ ন্যাশনাল টিমের খেলা দেখে মনে হয়েছে যে এই ফরম্যাটটা অথবা এই ডিসিপ্লিনটা আমরা কখনো খেলিই নাই। একটু আশ্চর্য হয়েছি বরঞ্চ, কারণটা হলো যে বাংলাদেশের সবচেয়ে কমফোর্ট ফরম্যাট ওয়ানডে ক্রিকেট, এবং সেই ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ সবচেয়ে বাজে পারফরমেন্স করেছে এখানে আফগানিস্তানের বিরুদ্ধে। একটু যোগ করি, সেটি হলো যে আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ যে ওয়ানডে সিরিজে 3-0-তে হেরেছে, ঠিক আগেই টি-20তে কিন্তু বাংলাদেশ দল 3-0-তে আফগানিস্তানকে হারিয়েছে। ওয়ারেজ আপনি আফগানিস্তান দল কিন্তু টি-20তে খুবই স্ট্রং দল, কারণটা হলো যে তারা বিশ্বের অনেক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলে থাকে, অভিজ্ঞতা রয়েছে তাদের, সেই অর্থে তারা কিন্তু ওয়ানডে ক্রিকেটের তুলনায় টি-20তে তারা বেশি ফেভারিট ছিল। তো সেই ফেভারিট ফর্মেই তারা বাংলাদেশের কাছে 3-0-তে হেরেছিল। ওয়ারেজ বাংলাদেশ যেখানে ফেভারিট ছিল এবং যেটা কমফোর্ট জোন ছিল বাংলাদেশের, সেই ফর্মেটে বাংলাদেশ বাজে পারফরমেন্স করেছে। অনেকগুলো কারণ রয়েছে, আমি আজকে একটা লেখাও লিখেছি এখানে যে ওয়ানডে ক্রিকেটে ক্রমশ অন্ধকারে বাংলাদেশ। তার অন্যতম কারণটা হলো যে আপনি এই সিরিজে খেলতে যাওয়ার আগে হঠাৎ করে ক্যাপ্টেন বদল করলেন, ওয়ানডে ক্যাপ্টেন বদল করলেন, এবং তাকে যে খুব বেশি সময় দিয়েছেন চিন্তা ভাবনা করার জন্য। এই সিরিজ খেলতে যাওয়ার আগে তো না, শ্রীলঙ্কায় তো আমরা ওয়ানডে ক্যাপ্টেন হিসেবে মিরাজকে অ্যাপয়েন্ট করেছিলাম। রাইট, সেটা করেছিলাম, কিন্তু সেটা তাদের প্রথম করেছিলেন এবং এটা সেকেন্ড করেছি, এবং সেখানে মিরাজ একটা মাত্র ম্যাচ জিতেছিলেন। ওয়ানডে সিরিজে কিন্তু বাংলাদেশ সেখানে হেরেছিল। তো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে আপনি যে কোনো একটা দলকে যদি আপনি তৈরি করার জন্য বা ক্যাপ্টেনকে তৈরি করার জন্য যদি প্রপার একটা সুযোগ না দেন বা সময় না দেন, তাহলে এক ধরনের কিন্তু আপনি সিনক্রোনাইজেশনটা ঠিক হয় না। ওয়েল, এটা একটা দিক গেল। আরেকটা দিক হলো সবচেয়ে বড় ভ্যাকুয়ামটা কোথায় হয়েছে। আপনি দেখবেন যে 3টা ম্যাচ বাংলাদেশ হেরেছে, যেটি আপনি বলছিলেন যে কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি, এক পেশে ম্যাচ হয়েছে, তার অন্যতম কারণটা হলো যে আপনার মিডল অর্ডারে অনেক বড় ফাঁক ফোকর রয়েছে, এবং মিডল অর্ডার ব্যাটসম্যানরা যারা রয়েছেন তারা কেউ কিন্তু কোনো সময় ভরসার প্রতীক হয়ে দাঁড়াতে পারেননি, এক্সেপ্ট ওয়ান ম্যাচে, প্রথম ম্যাচে আপনি তাহিদ হৃদয় একটা হাফ সেঞ্চুরি করেছেন, মেহেদি মিরাজও হাফ সেঞ্চুরি করেছেন। বাংলাদেশ যেখানে প্রায় 270-80 রান করার একটা প্ল্যান ছিল বা দেখা যাচ্ছিল যে হয়ে যেতে পারে, সেখানে তারা 221 বা 223 রানের মধ্যে আটকে গিয়েছে। সো এটাও খুব একটা মিডিওকোর একটা স্কোর আপনার ওয়ানডে ক্রিকেট। আর পরের দুটো ম্যাচ যেটা হয়েছে সেটা তো আসলে বাংলাদেশ যা খেলেছে সেটা নিয়ে আমি মনে করি না যে বড় কোনো আলোচনার রয়েছে, কারণ এই 50 ওভারের ম্যাচে আপনি 27 ওভারে খেলেছেন, আপনি 29 ওভারে খেলেছেন, একটাতে 109 রান করেছেন, একটাতে আপনি 100 নিচে অল আউট হয়ে গেছেন। সো এই দুটো ম্যাচে বাংলাদেশ যা খেলেছে
সেটা বাংলাদেশের, আমি মনে করি না যে বাংলাদেশের বা শক্তি বা সামর্থ্যের কোনো পরিচয়। তবে এই টাইপের ক্রিকেট যদি আপনি ধারাবাহিকভাবে খেলতে থাকেন তাহলে এটাই কিন্তু আপনার ব্র্যান্ড ইমেজ হয়ে যাবে বা বাজে ব্র্যান্ড ইমেজ হয়ে যাবে। তখন সব দল বলবে যে বাংলাদেশ শুধুমাত্র অংশগ্রহণকারী একটা দল, বাংলাদেশ কোনো ম্যাচ জিততে পারে না। সো আমার কাছে মনে হচ্ছে যে এই সিরিজ থেকে বাংলাদেশের এটাই সবচেয়ে বড় শিক্ষার বিষয়টা রয়েছে যে আমরা যে এরকম বাজে দল নই, সেখান থেকে বেরিয়ে আসতে হবে খুব দ্রুত, এবং যে ভ্যাকুমগুলো তৈরি হয়েছে বিশেষ করে মিডল অর্ডারে, সেই ভ্যাকুমগুলো খুব দ্রুত পূরণ করতে হবে। ফিরি আরেকটা বিষয়, সেটি হলো যে আপনি দেখবেন যে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিক রহিম, সাকিব আল হাসান মিডল অর্ডারে যে 4-3 ব্যাটার ব্যাট করতেন, এই শূন্যতাটা কিন্তু ঢাকতে পারেনি বাংলাদেশের নতুন খেলতে আসা ক্রিকেটাররা। এদের যে প্রতিভা নেই তা আমি বলছি না, কিন্তু একটা জায়গায় তাদের সমস্যা, সেটা হলো এক্সপিরিয়েন্স। এক্স্যাক্টলি সানোয়ার ভাই, যে কথাটা একদম স্পট অন যেটা কায়সার ভাই বলছেন, মিডল অর্ডার। আমি প্রথম ওডিআইটা দিয়েই ধরি, 101 রানের একটা পার্টনারশিপ হয়েছিল তাওহিদ হৃদয় এবং মেহেদী হাসান মিরাজের মধ্যে। তারা দুজন, একজনের স্ট্রাইক রেট হচ্ছে 65, একজনের 68, সেট ব্যাটার দুজনেই 50 করেছেন। যেই রানটাকে আসলে একজনের অন্তত 100+ 120 এবং স্ট্রাইক রেট 110 120। এখন ওয়ানডে মানে মডার্ন ডেজ ক্রিকেটে ওয়ানডেতে অনেক ব্যাটারের স্ট্রাইক রেট আপনার 125 130 150-এর মতন হয়ে যায়। কোথায় গিয়ে আসলে আমরা খেই হারাই? দুটা সেট ব্যাটার, তাদের স্ট্রাইক রেট মানে 70-এরও কম, তারপরে তারা আউট হয়ে যাবে, মানে বিপদটা হয় কোন জায়গায়? মানে কোথায় গিয়ে আসলে আমরা খেই হারাচ্ছি? দেখেন, দুইটা জিনিস, মডার্ন ডে ক্রিকেটে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। একটা সময় হয়তো 250 করলো ওয়ান ডে ক্রিকেটে একটা ফাইটিং স্কোর, এখন 400 স্কোর হয়ে যায়, T20-তে 300+ স্কোর হয়ে যায়। স্বাভাবিকভাবে আপনার সাথে ওয়ার্ল্ডের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আমরা ওই জায়গায় অনেক পিছিয়ে, T20 বলেন, ওয়ান ডে বলেন, স্ট্রাইক রেটে বলেন। আর এখন খালি রান করলেই হবে না, রানটা আপনার টিমের জন্য কতটুকু ইউটিলাইজ হবে, কোন স্ট্রাইক রেটে কোন সিচুয়েশনে কী রান করছেন, ওইটা বেশি ইম্পর্টেন্ট। অনেক ক্ষেত্রে হয়তো আপনি স্লো করলেও কাজে লাগবে, আপনার সিচুয়েশন ডিমান্ড, উইকেটটাকে ডিমান্ড করছে, এগুলোর সাথে রিলেটেড। আমরা যেই কারণে এই কারণে একটা বড় প্রবলেম হয়ে গেছে কাছে, যেটা বললো, আমাদের বেশ কিছু এক্সপিরিয়েন্স মিডল অর্ডার ব্যাটসম্যান নাই হয়ে গেছে। এটা অনেক আগে থেকে আমরা বলে আসছিলাম যে আমাদের পাইপলাইনে যারা আছে নিজেদেরকে এখনও ওইভাবে নিজেদেরকে এস্টাবলিশ করতে পারে নাই, ওই গ্যাপটা কিন্তু রয়ে গিয়েছে। তারপর আরেকটা জিনিস, T20 আর ওয়ানডে, আমরা T20 সিরিজ জিতেছি, কারণটা কি? আমরা T20 সিরিজে কিন্তু অনেক হাই রিস্ক, আমাদের ক্রিকেটার এখন এত বেশি হাই রিস্ক ক্রিকেট শট খেলে, ইমন বলেন বা তামিম বলেন, মানে শুরুর দিকে অনেক T20-তে হাই রিস্ক শট খেলতে হবে, কিন্তু রিস্কটা তো মিনিমাইজ করতে হবে, কোনটার মধ্যে রান করতে হবে, রিস্ক নিতে হবে, কিন্তু আপনার উইকেটও সেভ করতে হবে, ক্যালকুলেটিভ হতে হবে। কিন্তু ওইখানে হাই রিস্ক নিয়ে আমরা সাকসেস হয়ে গিয়েছি। তো ওয়ান ডে তো আপনি এভাবে 50 ওভারে খেলা, এটা তো ফুললি হাই রিস্ক হয়ে গেলে আপনি কিন্তু পারবেন না। এত প্রতিটা শটের মধ্যে যদি আপনার আউট হওয়ার সম্ভাবনা থাকে, এভাবে পারবেন না। আর অপোনেন্ট যদি ক্লাস স্পিনার থাকে, ক্লাস ফাস্ট বোলার থাকে, আপনাকে ওই সুযোগটা দিবে না, যেটা হয়েছে। আমরা আফগানিস্তানের সাথে রশিদ খানরা হয়তো T20-তে আমরা অনেক কিছু সাকসেস হয়েছি, কিছু হয়তো শর্ট স্কেলে রান করে ফেলেছি। ওয়ান ডেতে রশিদ খান বোলিংও করেছে মাত্র 4 ওভার বোলিং করেছে, এখানে 10 ওভার বোলিং করবে। সেম ওয়েতে উমর জায়রা যেই ওয়েতে বোলিং করছে, ফার্স্ট বোলিং ইউনিটে বলেন, ওদের ফার্স্ট বোলিং ইউনিটও ভালো। এখন কিন্তু এরকম না যে খালি রশিদ খানরা সেভ করলে আপনি হয়ে যাচ্ছে, ওদের কিন্তু ফুল ইউনিটটা অনেক স্ট্রং বোলিং ইউনিট। আমরা এখন হচ্ছে কি অনেক রিস্ক শট নিয়ে কোনো মতে কাভার করে হচ্ছে, কিন্তু রিস্কটা আমরা ওভারকাম করতে পারছি না। এইটা ওভারঅল নট অনলি রশিদ খান, আপনি যদি দেখেন হাসারাঙ্গার এগেনস্টে যদি দেখেন, কুলদীপের এগেনস্টে দেখেন, যখনই কোনো কোয়ালিটি টপ ক্লাস কোয়ালিটি স্পিনার হয়, তখন আমরা কিন্তু সবসময় স্ট্রাগল করছি। ফাস্ট বোলিংয়ের ক্ষেত্রেও ওইরকম বুমরা যখন ওইরকম কোয়ালিটি হয়, আমরা স্ট্রাগল করি। স্বাভাবিকভাবে আমাদের মেনে নিতে হবে যে আমাদের কোয়ালিটির ক্ষেত্রে নিজেদেরকে আপডেট করতে। আমাদের কি তাহলে কি স্কিলে প্রবলেম হচ্ছে? অবশ্যই স্কিলে প্রবলেম আছে। আপনি দেখেন তৌহিদ হৃদয়, দেখেন যে ও কেন ওই বলে, রশিদ খানে বলে ওইটা অনেক উপরের বল, চাই না। মেইন জিনিসটা হলো গুগলি কোনটা লেগ স্পিন করে রিড করতে পারছে না, ও চাচ্ছে সময় নিয়ে পিছনে খেলার জন্য। অনেক বল যেটা এত উপরের বল, ব্যাকফুটে যেটা টাইমার অনেক জোরে বোলিং করে, টাইম কভার করতে পারে না, অটোমেটিক বল। এই জায়গাগুলি আমাদের স্বাভাবিকভাবেই, আমরা হয়তো বা ওই কোয়ালিটি স্পিনারও হয়তো ডোমেস্টিকে খেলি না, চায়নাম্যান বলেন, ওইরকম কোয়ালিটি লেগ স্পিনার বলেন খুব কম আমাদের ক্ষেত্রে, এটা একটা মাইনাস পয়েন্ট। সেই মতে আমরা আমাদের মেন্টালিও কিছুটা ঘাটতি আছে। সব কিছু মিলে আমার মনে হয় এই স্কিল ডেভেলপমেন্ট না করলে আমাদের অন অ্যান্ড অফ এরকম প্রবলেম হবেই। একজন রশিদ খানকে আমরা আগেও খেলেছি, রশিদ খান পুরা দুনিয়ার কাছেই এই মুহূর্তে টপ স্পিনারদের একজন। রশিদ খান এই 3 ম্যাচের ওয়ানডে সিরিজে 11 উইকেট নিয়েছেন এবং বাংলাদেশের ব্যাটিংকে উনি যখনই বোলিংয়ে এসছেন, যেই অবস্থায় এসছেন, বাংলাদেশের পুরা ব্যাটিং অর্ডারকে তছনছ করে দেওয়া, একদম ধসিয়ে দেওয়ার কাজটা রশিদ খান কি মানে বাংলাদেশের ব্যাটারদের কাছে একটা নতুন ম্যাজিক নিয়ে আসলো? কোনো ম্যাজিক আমি দেখিনি, কিন্তু ব্যাটারদের কি প্রবলেম হলো কায়সার ভাই? দেখুন, আপনি যে কোনো ক্রিকেট ম্যাচ খেলার আগের দিন একটা হোমওয়ার্ক হয় এবং বোর্ডের মধ্যে একটা ক্যাপ্টেন এবং কোচ সেই হোমওয়ার্কটা করেন, তাদের খেলোয়াড়দেরকে সেরকমভাবে বলেন যে কোথায় আমাদের শক্তিটা এবং কোথায় দুর্বলতাটা এবং আমাদের কিভাবে খেলতে হবে, অ্যান্ড দ্যাট ইজ কল্ড গেম প্ল্যান।
এই গেম প্ল্যানটা আপনাকে এক্সিকিউট করতে হবে কি মাঠে নেমে। টি-20 সিরিজে বাংলাদেশের যে গেম প্ল্যানটা ছিল সেই গেম প্ল্যানে আপনি রশিদ খানকে মানে সাকসেস হতে পেরেছেন রশিদ খানের বিরুদ্ধে, কিন্তু ওয়ানডেতে আপনি পারেননি। আমি একটু ব্যাখ্যায় যাচ্ছি, আপনি দেখবেন যে শেষ যে টি-20 বাংলাদেশ জিতেছে সেখানে আপনার সাইফ হাসান দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেছেন এবং দলকে জিতিয়েছেন, এক্সেলেন্ট ব্যাটিংটা তিনি করেছেন। কিন্তু তার ব্যাটিংয়ের এক সময়টা আপনি দেখবেন যে রশিদ খান যখন তার শেষ ওভারটুকু করতে এসেছিলেন 16 বা 17 নম্বর ওভারটা সেই ওভারটা তিনি কিন্তু মেডেন দিয়েছিলেন। দিস ইজ কল আপনার 17 বা 16 নম্বর ওভারটা যখন আপনি একটা টি-20তে মানে মেডেন দিবেন তখন কিন্তু অনেক ধরনের সমালোচনা উঠবে, কিন্তু পরিস্থিতি ডিমান্ড করছিল এবং গেম প্ল্যানটা ডিমান্ড করছিল যে রশিদ খানকে এই সময় আমাকে মেডেন দিতে হবে, রশিদ খানের বিরুদ্ধে আমাকে উইকেট দেওয়া যাবে না। আপনি যদি উইকেটটা দিয়ে দিতেন তাহলে বাংলাদেশ সেখান থেকে দেখতেন যে ম্যাচ থেকে পিছিয়ে পড়তো। সো দিস ইজ কল দ্য আপনার যে ইন্টেলিজেন্সি অফ গেম প্ল্যান, যে আপনি গেম প্ল্যানটা কীভাবে সাজাবেন, সেই গেম প্ল্যানটা বাংলাদেশ ভালোভাবে সাজিয়েছিল। সেই ম্যাচে রশিদ খানের সেই ওভারটা আপনার মেডেন দেওয়ার পরেও বাংলাদেশ সেই ম্যাচটা জিতেছিল। ঠিক একই গেম প্ল্যান আপনি ওয়ানডে ম্যাচে করতে পারেননি। রশিদ খান যখনই বল করতে এসেছেন তখন মনে হয়েছে বাঘ ভাল্লুক কিছু একটা দাঁড়িয়ে রয়েছে, আমাকে এখন যে কোনোভাবে পালাতে হবে বা লুকাতে হবে। এই যে লুকানোর টেন্ডেন্সিটা আমি মনে করি যে এটাই বাংলাদেশ দলকে ধসিয়ে দিয়েছে রশিদ খানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে। আপনি দেখবেন যে এখানে তাহিদ হৃদয় যে শেষ ম্যাচে আউট হয়েছেন, সর্বশেষ ম্যাচে যেটা আউট হয়েছেন যেটা গুগলি ছিল, ইটস এ ভেরি সিম্পল গুগলি। এবং রশিদ খানকে যদি আপনি দেখে থাকেন তিনি তার 6 বলের মধ্যে কিন্তু আপনার 3টা বা 4টা গুগলি করে থাকেন সব সময়। সো এটা তার কাছ থেকে যে আসছে এটা একজন মানে আপনার মিডল অর্ডার ব্যাটার হিসাবে তো আপনার এটা জানার কথা, কিন্তু যে কায়দায় তিনি সেই গুগলিতে আউট হয়েছেন সেটা দেখে মনে হচ্ছে যে বোধহয় এই প্রথম কোনো রশিদ খানকে আমি মোকাবেলা করছি বা সেই গুগলিটা খেলছি। এটা গেলো একটি দিক। আরেকটা দিক হলো যে আপনি মিডল অর্ডার অনেক ব্যাটাররা খুব বাজেভাবে আউট হয়েছেন। জাকের আলীর কথাই বলি, তিনি এত বাজেভাবে প্রথম 2 ম্যাচে আউট হয়েছেন যে তাকে থার্ড ম্যাচে রাখাই হয়নি, অথচ তিনি টি-20 সিরিজে ক্যাপ্টেন ছিলেন। একটু মানে অ্যাড করে দেই যে জাকের আলী অনেক 3টা টি-20 এবং প্রথম ওয়ানডে মিলিয়ে এই 4 ম্যাচে 3বার রশিদ খানের গুগলিতেই পরাস্ত হয়েছেন। আরেকবার তাকে আউট করেছেন আরেকজন স্পিনার মুজিবের সেই বলটা ভেতরে ঢোকা বল। তার মানে এগেনস্ট দ্য স্পিন মানে জাকের আলী অনেক, যেহেতু তার শটের অনেক লিমিটেশনস আছে, আমরা জানি 1টা-2টা পার্টিকুলার জায়গা ছাড়া তিনি খেলতে পারেন না, তো এত লিমিটেশনস নিয়ে বাংলাদেশ জাতীয় দলে খেলা যায় না। সানোয়ার ভাই যেটা বলছেন যে বাংলাদেশ দলের স্কিলের অভাব রয়েছে, কোনো সন্দেহ নেই, স্কিলের সঙ্গে কিন্তু সামর্থ্যের ঘাটতিটাও রয়েছে। বিষয়টা হলো যে এই ঘাটতিটা পূরণের জন্য যাদেরকে দায়িত্ব আপনি দিয়েছেন, যে শিক্ষকদেরকে আপনি নিয়োগ করেছেন, যে কোচদেরকে আপনি ডেকেছেন বা রেখেছেন, এত লাখ লাখ টাকা দিয়ে তাদেরকে দায়িত্বটা দিয়েছেন, তো তারা কি করছেন সেটা আমি মনে করি চাওয়ার একটা সময়টুকু, অ্যাকাউন্টেবিলিটি তাদের কাছ থেকে অ্যাকাউন্টেবিলিটি নেওয়ার সময়টুকু চলে এসেছে ক্রিকেট বোর্ডের। একটা ছাত্র কিন্তু আপনার সবসময় যে আপনার দেখবেন যে জিপিএ 5 পেয়ে পাশ করবে তা কিন্তু না, তার দুর্বলতা কোনো এক জায়গায় থাকতেই পারে। দেখতে হবে যে সেই দুর্বলতাটা সে কাটিয়ে ওঠার জন্য শিক্ষকদের কাছ থেকে কেমন আপনার সহায়তাটুকু পাচ্ছে। সো বাংলাদেশ দলের যারা কোচিংয়ে দায়িত্বে রয়েছেন, কোচিং স্টাফ যারা রয়েছেন, তারা এই সমস্যাগুলো, আমরা এখানে আলোচনা করছি, তারা এই সমস্যাগুলো দেখছেন না যে একজন ক্রিকেটার একই কায়দায় বারবার আউট হচ্ছেন, তাহলে তার সমাধানের উপায়টা কি? নিশ্চয়ই তারা এর একটা সমাধানের উপায়টুকু দিবেন। কোনো কারণে যদি যে সমাধানটা তারা দিতে চাচ্ছেন সেই সমাধানটা যদি মানে সঠিক না হয় তাহলে দেখবেন যে একই কায়দায় একজন ব্যাটসম্যান বারবার আউট হবেন। আর যখনই এই সমস্যাটা আপনি টানা হতে থাকবে তখন বুঝতে হবে যে শিক্ষকও খারাপ, ছাত্রও খারাপ। বাংলাদেশ দলের কিন্তু এখন এইরকম পর্যায়ে পড়ে গিয়েছে যে এই দলটাকে দেখে মনে হচ্ছে যে শিক্ষক খারাপ, ছাত্র খারাপ এবং পুরো অফিসের সবাই বোধহয় স্কুলটাই খারাপ, পুরো অফিসের সবাই বোধহয় একসঙ্গে অযোগ্য হয়ে গিয়েছে। সো আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ দলের এখন এই পর্যায় থেকে বেরিয়ে আসতে হলে যে জিনিসটা করতে হবে, একটা মানে সংস্কারের কথা আমরা বলি না, বড় ধরনের একটা সংস্কারের প্রয়োজন। এবং এই সংস্কারের জন্য যখন আপনি করবেন, এই সংস্কার করতে গিয়ে আপনি হয়তো দেখবেন যে আরও অনেক ম্যাচ আপনি হারবেন, কিন্তু এটা আপনাকে দীর্ঘমেয়াদী একটা সাফল্য পেতে হলে আপনি দেখবেন যে পেছনে যে দুর্বলতা যেগুলো ছিল সেগুলো আপনাকে ঝেড়ে মুছে সাফ করতে হবে। রাইট, একটু কাছের পাশে যোগ করতে চাই, যেটা হলো দেখেন এই লেভেলে পারফর্ম করতে হলে, টপ লেভেলে এরকম যে পারফর্ম করতে হয় যে কোনো প্লেয়ারের জন্য, টেকনিক্যালি, মেন্টালি, ফিজিক্যালি সব জায়গায় আপনাকে ওই স্ট্যান্ডার্ডে থাকতে হবে। এই জায়গায় ডেফিনেটলি আমার বিভিন্ন জায়গায় গ্যাপ আছে, এটা তো সবাই আমরা জানি, সবাই মানে ডিসকাস করছি। যে জিনিসটা হলো জাকির আলী কিন্তু এই সিরিজের আগে ওয়ানডেতে ওর অ্যাভারেজ ছিল 45, অ্যারাউন্ড 45, স্বাভাবিকভাবেই পারফরমেন্স কিছু করেই এসছে। কিন্তু দেখেন ইন্টারন্যাশনাল হয় কি, যখন আপনি ও কিন্তু 10টা-12টা ম্যাচ খেলে ফেলেছে বা আরও বেশ কিছু ম্যাচ খেলে ফেলেছে, কিন্তু যখন খেলে ফেলবে অপোনেন্ট টিমের মেইন রোল প্লে করে কিন্তু কম্পিউটার অ্যানালাইসিস, কোন জায়গায় কম্পিউটার অ্যানালাইসিস যে ওর স্ট্রং পয়েন্ট কোনটা, কোন জায়গায় শর্টস খেলে, কোন জায়গায় খেলতে পারে না, এর মধ্যে কিন্তু ওর হোমওয়ার্ক করে ফেলেছে। স্বাভাবিক ওর লিমিটেশন কোন জায়গায় আমরা জানি, কোন জায়গায় শর্ট খেতে যায়। এখন আমরাও যেরকম সাধারণ যারা ফলো করি তারাও জানি, আর যারা এক্সপার্ট তারা তো আরও ফলো করে। স্বাভাবিকভাবেই অপোনেন্ট টিম এটা ওয়ার্কআউট করে।
এইটাই স্মার্টনেস, আপনাকে আপনার ভেরিয়েশন। একসময় যখন সাকলাইনরা দুসরা করেছে ওইটারও কিন্তু অ্যাডাপ্ট করেছে। যখন মুস্তাফিজ প্রথম এসেছিল তখন কিন্তু আনপ্লেবল ছিল, আজান্তা মেন্ডিস থেকেও খেলতেই পারতো না, তারপর ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে তো বের করে দেওয়া হয়েছে। সময়ের সাথে সাথে আপনাকে নিজেকে আপডেট করতে হবে। যেই জায়গাটা আমাদের মনে হয় এই জায়গায় ল্যাকিং আছে, যেটা বললো যে শর্টকাট কোনো রাস্তা নেই, এটা লং টাইম, যেটা বললো টিচার। আগে হলো আপনি স্টুডেন্ট একটা স্কুলের বা একটা ইউনিভার্সিটির একটা যে কোনো জায়গায় টিচার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আপনি যদি একটা ভালো স্টুডেন্ট তৈরি করতে চান। আমাদের যে স্টুডেন্টরা পড়াশোনা করছে যে এটা শেখার জায়গায় কিন্তু ন্যাশনাল টিম নাই, এখানে এসে চাকরি এই প্রবলেম, এখানে শেখানো খুব বেশি শেখানো যাবে না, ভেরি টাফ। শেখানোর জায়গাটা কিন্তু আন্ডার 15, আন্ডার 16, আন্ডার 17। আমাদের দেখতে হবে ওইখানে কারা কোন লেভেলে কী কোচিং করাচ্ছে, তারা মেন্টালি, ফিজিক্যালি, টেকনিক্যালি কতটুকু প্রিপেয়ার করে আমাদের প্লেয়ারগুলিকে এই জায়গায় পাঠাচ্ছে। আমরা এখানে এসে বলছি ইমন লেগ সাইডে খেলে, তৌহিদ হৃদয় এই জায়গায় প্রবলেম, জাকির আলী শুধু স্লক সুইপ খেলে, সুহান স্লক সুইপ খেলে। এখন কিন্তু ওদেরকে খুব ম্যাসিভ চেঞ্জ করতে পারবেন না আপনি। আমাদের ওই যেটা বললো, আমাদের রুট লেভেলে লং টাইম প্ল্যানে যেতেই হবে, নাহলে কিন্তু এই স্ট্রাগলিং একটা দুইটা ম্যাচ ওই টি20তে সাকসেস করবেন, ওয়ানডেতে খারাপ করবেন, টেস্টে আরও হয়তো খারাপ হবে, এরকমই হবে। সালমান ভাই, একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে মিরাজের ক্যাপ্টেন্সি। আমি যদি ভুল না করি উনি 9 ওয়ানডেতে ক্যাপ্টেন্সি করলেন, এর মধ্যে একটা ম্যাচ জিতেছেন, বাকি 8টাই হেরেছেন। ওভারঅল মাঠে একজন লিডার হিসেবে মিরাজের ইম্প্যাক্ট, তার নিজের পারফরমেন্স আপনি কিভাবে মূল্যায়ন করেন? এটা কি আপনি মিরাজ ক্যাপ্টেন্সি, মিরাজ তো নিজে থেকে নেয় নাই, না, ক্যাপ্টেন্সি বোর্ড থেকে দেওয়া হয়েছে। আমাদেরকে খুব বেশি দরকার ছিল যেই সময়টায় আমাদের কিন্তু শান্ত কিন্তু ওভারঅল কিন্তু একটা ভালো ভাবে সেটেল করে গিয়েছিলেন কিছুটা। যেই সময় যেই ওয়েতে চেঞ্জটা করছে, এইটা হয়তো আমাদের ব্ল্যান্ডার করেছে আমরা। ওই সময় দরকার ছিল না এইভাবে একটা টিমটা আনসেটেল করার জন্য, ওইটা একটা বড় কারণ ছিল কিন্তু ওই সময়টায়। না, বোর্ড যাকেই দেখ, ধরেন বোর্ড আমাকে দিয়ে দিয়েছে দায়িত্ব, মানে এখন মিরাজের ক্যাপ্টেন্সি থেকে আপনার কি মনে হচ্ছে যে হি ইজ কেপেবল এনাফ টু পুল অফ দিস টিম? আমি একটু এইভাবেই বলছি যে কিছু কিছু ক্যাপ্টেন্সির সাথে সাথে কিছু কিছু ম্যাচ কিন্তু মাঠে খেলা না, ক্যাপ্টেন্সি প্লেয়ারদের কিন্তু একটা গার্ডস থাকতে হয়, যেটা আমরা শান্তর মধ্যে আমরা কিন্তু অনেকটা পেয়েছিলাম। মানে ক্রিকেটের খালি আপনাকে সবাইকে ম্যানেজ করা, খালি মাঠের মধ্যে না, মাঠের বাইরে কিছু গার্ডস, ম্যানেজমেন্টের সাথে কথা বলা, প্রেসের সাথে কথা বলা, অনেক কিছু রিলেটেড থাকে এটা ক্যাপ্টেনের জন্য। এইটা কিছুটা গ্যাপ হয়তো মিরাজের মধ্যে আছে, সময়ের সাথে তো হতে পারে, কিন্তু আমার মনে হয় যে শান্তর মধ্যে ওইটা আমি একটু বেশি দেখতে পেয়েছিলাম। ক্যাসার ভাই, খুব একটা যে আপনি ক্যাপ্টেনের ভূমিকাটা কি, ক্যাপ্টেনের ভূমিকা যদি আপনি দল যদি ভালো থাকে তাহলে ক্যাপ্টেনের ভূমিকা, আমি ক্যাপ্টেন বলে আমি 10 ওভারে বোলিং করবো, আমি ভালো করছি মন্দ করছি তাতে কিছু যায় আসে না। নাম্বার 5 খুব ভাইটাল একটা পজিশন মিডল অর্ডারে, আমাকে 5এই ব্যাট করতে হবে, আমি পারি না পারি তাতে কিছু যায় আসে না। ব্যাপারটা কি তেমন? ইউর ক্যাপ্টেন ইজ অ্যাজ গুড অ্যাজ ইউর টিম। আপনার দল যেমন, আপনার ক্যাপ্টেন কিন্তু সেখান থেকে হিসাবটাকে বের করতে পারবেন আপনি। আর ক্যাপ্টেনের 92-এর পাকিস্তান দল যেমন ইমরান খান তার তুলনায় ভালো ছিল বলে একজন ক্যাপ্টেনই একটা দলকে টেনে নিয়ে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন করেছে। না, ক্যাপ্টেন দলকে টেনে নিয়ে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন করেছেন এবং সেখানে আপনি দেখবেন যে তার পারফরমেন্সটাও কি ছিল, সেটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। আর দলের ক্যাপ্টেন যখন ভালো পারফরমেন্স করবেন না, মিরাজ এই সিরিজে একটা হাফ সেঞ্চুরি করেছেন কিন্তু বাকি দুটোতে তিনি সিঙ্গেল ডিজিটে আউট হয়ে গিয়েছেন। এবং যে কায়দায় আউট হওয়ার ধরন, এক্স্যাক্টলি আমি সেটাই বলছি যে আপনি আউট হবেন, আপনি 0 রানেও আউট হতে পারেন, কোনো সন্দেহ নাই, কিন্তু যে কায়দায় আপনি আউট হয়েছেন সেটাতে দেখে বোঝা যাচ্ছে যে আপনি বোধহয় মাত্র ক্রিকেট খেলতে শুরু করেছেন। সো এই সিরিজে বাংলাদেশ দলের সবচেয়ে বড় আমি মনে করি যে সেটব্যাক একটাই, সেটি হলো যে বাজে কায়দায় বাংলাদেশ দলের ক্রিকেটাররা আউট হয়েছেন, তাতে দেখে মনে হচ্ছে যেটি একটু আগে বললাম যে যেভাবে আপনি গুগলিতে আউট হচ্ছেন বা স্পিনার আসলে যেভাবে কাচুমাচু হয়ে যাচ্ছেন বা নতজানু হয়ে যাচ্ছেন, সেটা দেখে মনে হচ্ছে যে বাংলাদেশ দল বোধহয় ভয় পাচ্ছে। সো এই নট অনলি দ্যাট ক্যাসার ভাই, শুধুমাত্র আপনি বাদ দেন না, দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে থার্ড ওডিআইতে বিলাল সামি 5 উইকেট নিয়েছে। বিলাল সামির বোলিং দেখে শান্ত যেভাবে ইনসাইড এজ করে আউট হলেন, বলটাকে টেনে এনে গায়ের দিকে নিয়ে আসলেন, দেখে মনে হচ্ছে প্যাট কামিংসের এগেনস্টে তারা পার্থে খেলছে। শান্তর জন্য এই সিরিজটা মোটেও ভালো যায়নি। 3 ম্যাচে তিনি মাত্র 12 রান করেছেন, একটাতে 7 রান করেছেন আর একটাতে 3, আর খুব সম্ভবত একটাতে 2, এরকমভাবে রান করেছেন। তো একজন মিডল অর্ডার ব্যাটারের কাছ থেকে আপনি এই ধরনের ধারাবাহিক বাজে পারফরমেন্স আশা করতে পারেন না। আর ফিরি মিরাজের প্রসঙ্গে আপনি যেটা বলছিলেন যে একজন ক্যাপ্টেনের মূল কাজটা কি, একজন ক্যাপ্টেনের মূল কাজটা দল যদি ভালো করে তখন ক্যাপ্টেনের কাজটুকু কিন্তু এমনিতে কমে যায়। তখন ক্যাপ্টেনের কাজটুকু থাকে শুধুমাত্র যে কার পরে কে বল করবে তার কাছে বল ছুড়ে দেওয়াটা। আর আপনাকে ফিল্ড সেট আপটাও করতে হয় না, কারণটা হলো যে যারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলেন তারা জানেন যে একজন ফাস্ট বোলারের ফিল্ড সেট আপটা কেমন হবে, স্পিনারের ফিল্ড সেট আপটা কেমন হবে। তাকে তখন যে কাজটুকু করতে হয় সেটা হলো যে জাস্ট একটু ফাইন টিউনিং করতে হয়, কোথায় কখন কাকে ইউজ করবেন আপনি সেই কাজটুকু করতে হয়। কিন্তু দল যখন আপনি দলের 10 জনই যদি খারাপ খেলতে শুরু করেন, তখন ওই 11 নম্বর ক্রিকেটার হিসাবে যে ক্যাপ্টেন থাকেন তার জন্য কিন্তু কাজটুকু খুব কঠিন হয়ে যায়। আমি মিরাজকে ডিফেন্ড করছি না, বাট আমি এই সমস্যাটুকুর কথাটুকু বলছি। বাংলাদেশ দল এই সিরিজে যে
বাজে ক্রিকেট খেলেছে, তাতে আপনি যদি রিকি পন্টিংকেও এনে দিতেন আমার মনে হয় না যে এটাতে খুব ভালো কোনো কাজ হতো। কিন্তু রিকি পন্টিং একটা 150 রানের ইনিংস খেলে ফেলতো আমার ধারণা। মিরাজের প্রবলেমটা হলো দল যখন ভালো করবে না তখন ক্যাপ্টেনের কাজটুকু কি হয়, তাকে হয় দলটাকে পেছন থেকে ঠেলা অথবা সামনে থেকে নেতৃত্ব দেওয়া, এই দুটোর একটা। পেছন থেকে ঠেলে তো আর আগানো যায় না, সামনে থেকে টানতে হয় সম্ভবত। পেছন থেকে ঠেলে অন্তত আপনি সামনে ধাক্কা দিতে পারেন, তো অন্তত সেইটুকু করতে পারেন, কিন্তু সেটা তিনি ক্যাপ্টেন হিসেবে মোটেও করতে পারেননি। একজন ক্যাপ্টেনকে কিন্তু হতে হয় খুবই প্রোঅ্যাক্টিভ, তাকে দল যখন বিপদে পড়ে সেই বিপদের থেকে রেস্কিউ করতে হয়, টেনে বের করে নিয়ে আসতে হয়। কিন্তু মিরাজের পারফরমেন্সটা বোঝা যাচ্ছে, অন্তত ব্যাটিং পারফরমেন্সটা, যে তিনি এক অর্থে খাবি খেয়েছেন এখানে পুরোপুরি। সো সব কিছু মিলে মিরাজ ক্যাপ্টেন হিসেবে ব্যর্থ হয়েছেন, এবং তার চেয়েও বড় বিষয়টা হলো যে পুরো দল আপনার ইউনিটে ব্যর্থ হয়েছে। কিছু একটা বলতে চেয়েছিলাম, যেটা হলো যে কাসিম যেটা বললো, হ্যাঁ টিম যদি ওরকম অসাধারণ, রিকি পন্টিং এর সময় বা স্টিভ ওয়ার সময় যে অস্ট্রেলিয়া টিম ছিল, ওইটা ক্যাপ্টেনশিপের খুব একটা বেশি দরকার পড়ে না, অটোমেটিক প্লেয়ার এসব পারফর্ম করে দেবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দরকার পড়ে। ধরেন মিরাজ আবার কিন্তু অনেক বেশি কনফিডেন্ট অনেক ক্ষেত্রে। মিরাজ যদি মনে করে যে ওভার 20 রান করে এভারেজ দাম, ওইটা মনে করে যে করে ফেলবো, এরকম একটা কনফিডেন্স থাকে। ওই লাস্ট ম্যাচে ওইরকম কিছু ক্ষেত্রে ওভার কনফিডেন্স থাকে, যেই সময় আমরা নবীরে সবাই জানি যে অফ স্পিনে এই সময় ডেতে পারে ও অনেক বেশি ডেঞ্জারাস ব্যাটসম্যান। 249 থেকে 293 22 রান করা, ওই সময় ওর কোনো বোলিং না করে একটা ফাস্ট বোলার করাটা অনেক আইডিয়াল ছিল। এই জায়গাগুলি আবার ক্যাপ্টেন্সির কিছু কিছু ব্যাপার আছে, বা ওই সময় যখন ব্যাটিং করছে ওইটা রিড করাও দরকার আজ এ ব্যাটসম্যান হিসাবে, তখন কোন স্ট্রাইক রেটে ব্যাটিং করা দরকার, এইগুলিও তো আমার একটা মেসেজ দেওয়া, বা নিজের ব্যাটিং যখন করছি এইগুলিও ব্যাপার আছে। হ্যাঁ টিম ভালো থাকলে সবাই পারফর্ম করলে এইগুলি হয়তো ওভারকাম করা যায়। যখন এরকম প্রবলেম হয় তখন এই ফাইন টিউনিং, নিজেকে তো বোঝানোর দায়িত্বটা, বা নিজে যে আলাদা সেটা তো এই ধরনের সিচুয়েশনে বোঝানো বা প্রমাণের ব্যাপার থাকে। ও বড় দলকে ক্যাপ্টেন্সি করা তো আসলে খুব একটা বড় ব্যাপার না। কায়সার ভাই, ওয়েস্ট ইন্ডিজ চলে এসছে বাংলাদেশে, বাংলাদেশ দলও চলে এসছে। কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা এয়ারপোর্টে ঘটেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ যদি ওয়েস্ট ইন্ডিজকে 3-0 হারাতে পারে, তাহলে ওডিআই র্যাঙ্কিংয়ে বাংলাদেশ 9 নম্বরে উঠতে পারবে, এখন নাম্বার 10। বাংলাদেশের সরাসরি ওয়ার্ল্ড কাপ, মানে ওয়ার্ল্ড কাপের মূল পর্বে খেলাটা এখন এক ধরনের রিস্কের মধ্যে পড়ে গেছে। কোনো সন্দেহ নেই, এখন পর্যন্ত 23টা ম্যাচ বাকি রয়েছে বাংলাদেশের ওয়ানডেতে, এবং এই 23টা ম্যাচের মধ্যে বাংলাদেশকে যদি আপনি সিরিজ হিসাবে চিন্তা করেন, তাহলে সেখানে অস্ট্রেলিয়ার সাথে খেলা রয়েছে, পাকিস্তানের সাথে খেলা রয়েছে, ইন্ডিয়ার সাথে খেলা রয়েছে, নিউজিল্যান্ডের সাথে রয়েছে, বাকি যে 3টি সিরিজ রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ে। আমি মনে করি যে এই 3টা সিরিজকে বাংলাদেশের টার্গেট করাটা হবে খুবই প্রাগম্যাটিক একটা সিদ্ধান্ত। কারণ আপনি অস্ট্রেলিয়াকে 3-0 হারিয়ে দিবেন, সেই চিন্তায় যদি আপনি করেন, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে সেটা অনেক দূরের কথা হবে। সো বাংলাদেশ দল যদি এই 3টি সিরিজে ভালো করতে পারে, তাহলে 2027-এর ওয়ানডে বিশ্বকাপে খেলার যে সরাসরি না খেলার যে একটা আতঙ্ক তৈরি হয়েছে বা আশঙ্কা তৈরি হয়েছে, সেখান থেকে বেরিয়ে আসার একটা সুযোগ পাবে বাংলাদেশ, এবং সেই সুযোগটা তৈরি করার একটা ভালো সম্ভাবনা রয়েছে বাংলাদেশ দলের সামনে এই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে। সমস্যাটা হলো অন্য জায়গায়। সমস্যাটা হলো যে ওয়েস্ট ইন্ডিজ দল কিন্তু এখন টি-20-তে ভালো খেলছে না, টেস্ট ম্যাচেও ভারতের কাছে আপনি সিরিজ হেরে এসেছে। এই দলটাই একটা জায়গায় ভালো খেলছে, সেটা হলো যে ওয়ানডে সিরিজ। এবং সর্বশেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের যেটি হয়েছিল, সেখানেও ওয়েস্ট ইন্ডিজ কিন্তু 3-0 জিতেছিল। 300+ রান করেও বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারেনি, সেই রানটাও তারা চেস করে নিয়েছিল। সো এই ওয়েস্ট ইন্ডিজের দলটা এই ফরম্যাটে খুবই শক্তিশালী একটা দল। আপনি বলবেন তাহলে বাংলাদেশ দলের সামনে কি কোনো সুযোগ সম্ভাবনা নেই? আছে, একটাই সম্ভাবনা আছে, বিকজ 3টা ম্যাচই হবে মিরপুরে। না না, মিরপুরে তো এখন নতুন কিউরেটর এসছে, গামিনী কিন্তু বানায় নাই। সামনার ভাই, এখন মাঠের চেহারাও বদলেছে, আই হোপ উইকেটও মনে হয় অনেক চেঞ্জ হবে। কি মনে হয় আপনার কাছে? জানি না, উইকেট চেঞ্জ হলেই ভালো, কারণ আপনি তো ওইরকম আনপ্রিপেয়ার্ড বা ওরকম টার্নিং উইকেট আমরা এক্সপেক্ট করি না। হয়তো কিছু যে কোনো দেশে হোম অ্যাডভান্টেজ নেয়, অ্যাডভান্টেজটা ওইরকম চাই না যে ওইরকম টার্নিং উইকেট, আনপ্রিপেয়ার্ড উইকেট বা বেশি লো স্কোরিং খেলা হবে, ওরকম চাই না আমরা। এটা হয়তো বা বাংলাদেশের ব্যাটসম্যান, আপনি কিন্তু আগে যদি আমরা যখন মাশরাফির সময় যদি দেখেন বাংলাদেশের সাকসেস কোন উইকেটে বাংলাদেশ সাকসেস করেছে, বাংলাদেশ পেয়েছে। বাংলাদেশ কিন্তু 4টা ফাস্ট বলার নিয়ে ইন্ডিয়ার সাথে খেলেছে। মানে বাংলাদেশের সাকসেস মানে কিন্তু আমরা কিন্তু স্লো টার্নিং, আমরা কিন্তু টার্নিং উইকেটে ভালো খেলি না। আপনি দেখবেন আমাদের এখানে ওই ওয়েস্ট ইন্ডিয়ান বিগ গাই যে অফ স্পিন করেও কিন্তু আমাদের হারিয়ে দিয়ে গিয়েছে। আমরা কিন্তু খুব বেশি টার্ন করে যখন, তখন কিন্তু ভালো খেলি না, আমরা খেলি একটু স্লো উইকেটে, যখন বলটা একটু স্লো আসবে এই ধরনের উইকেটে ওই অ্যাডভান্টেজটা নেওয়া দরকার। আমরা কিন্তু ওয়েস্ট ইন্ডিজও ওরকম ব্যাটিং সাইড কিন্তু অনেক স্ট্রং। আমরা জানি যে আমাদের এখানে ভালো ক্রিকেট খেলে জিততে হবে। ওয়েস্ট ইন্ডিজের অ্যাডভান্টেজ অবশ্যই আছে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটু স্লো উইকেটে ওরা হয়তো একটু স্ট্রাগল করতে পারে, ওই অ্যাডভান্টেজ নেবে। কিন্তু আমরা আনপ্রিপেয়ার্ড কোনো উইকেট চাই না, ভালো উইকেটই খেলতে চাই। না, উইকেট কেমন হবে সেটা জানার আগে আমাদের দলটা কি হবে সেটাও কিন্তু জানি না। দল আর কি হবে? 18 অক্টোবরের ম্যাচ, আজকে 16 অক্টোবরে বসে আমরা কথা বলছি, এখন পর্যন্ত আমরা কিন্তু ওয়ানডে দলটা পাইনি। সো এটা একটা অনিশ্চয়তার মধ্যে রয়ে গিয়েছে বাংলাদেশ দল। তবে যেই হোক, বাংলাদেশ দল, আপনি ভাই ওয়ানডে স্কোয়াড কি দিবেন? আপনি তানজিদ তামিমকে বসিয়ে রেখে নাইম শেখকেই তো খেলাবেন।
পাবেন 24 বলে 7 রান, এবং মনে হবে যে সেই 24 বলে তিনি তার নাভিশ্বাস উঠে গেছে যে আমি কেন উইকেটে আছি, দেখে এইটাই মনে হয়েছে। এবং কমেন্টেটররা বলছিল উনি যখন আউট হয়ে গেছেন তখন বলেছেন যে তার নিজের জন্য রিলিফ হয়েছে আউট হয়ে যাওয়ার পরে। দুজনকেই আমি এখন মানে ধন্যবাদ জানাতে চাই, এবং আমরা আশা করতে চাই অন্ততপক্ষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে এই যে তামিম ভাইয়ের যে ট্রমা, এই সাদা গেঞ্জি দেখে এই ট্রমাটা না থাকুক, ক্রিকেট ফ্যানদের না থাকুক। ক্রিকেটের ওপর থেকে কিন্তু মানুষের আস্থা, ভরসা, ভালোবাসা সব কিছু দিন দিন কমছে, আমরা চাই না সেটা হোক। কারণ একটু অ্যাড করতে চাই, যেটা বললেন যে কালকে যে এয়ারপোর্ট যে ঘটনা হয়েছে, সবার কাছে একটু রিকোয়েস্ট, যখন আমরা এই বাংলাদেশ টিম কিন্তু অনেক ভালো মানে সুখস্মৃতি আমাদের দিয়েছে, উপলক্ষ আনন্দের উপলক্ষ দিয়েছে, তখন কিন্তু আমরা সবাই এনজয় করেছি। স্বাভাবিক খারাপ সময় গিয়েছে, সমালোচনা অবশ্যই আমরা করবো, এমন কিছু করবো না যেটা ক্রিকেটের স্বার্থে এরকম ব্যাঘাত ঘটে। রাইট। এবং আমার কাছে মনে হচ্ছে যে এই দুঃখটা শুধুমাত্র দর্শকরা যে পেয়েছেন তা কিন্তু না, সাংবাদিকরা পেয়েছেন তা কিন্তু না, যারা এই মাঠ ক্রিকেটটা খেলেন তারা সবচেয়ে বড় স্টেক হোল্ডার ক্রিকেটাররা। আমি অবশ্যই বিশ্বাস করি সেটা হলো যে এই যেভাবে বাংলাদেশ দল হেরেছে তাতে এই কষ্টটুকু ক্রিকেটারদের মধ্যেও কিন্তু অনেক বাজেভাবে পড়েছে। সো তারা দুঃখটা পেয়েছেন, তারা কেউ এইভাবে হারতে চান না। সো তাদের সাথে যে ধরনের আচরণটা করা হয়েছে, এই আচরণের জন্য আমি মনে করি না যে এটা গুড কোনো এক্সাম্পল। আর যখন কোনো দল সমস্যায় পড়ে, যখন কোনো মানুষ সমস্যায় পড়ে, তখন আপনি তার সমালোচনা হয়তো করতে পারেন, কিন্তু সমাধানের উপায়টা কি? সমাধানের উপায় তার পিঠে কিন্তু আপনার সহানুভূতির হাত রাখবেন, তাকে সমবেদনা জানাবেন। এই ক্রিকেটারই কিন্তু আপনাকে কিছুদিন আগে আপনার ম্যাচ জিতিয়েছিল, তারা এখন তাদের বাজে সময়টুকু যাচ্ছে। একটু সময় দিলে আমি মনে করি, বা একটু সমর্থন দিলে তারাই আবার কিন্তু এই মানুষদের মধ্যেই মুখেই কিন্তু হাসি ফোটাতে পারেন। সো এরাই জেতাবে, এরাই হারাবে, কিন্তু সমর্থনটুকু যেন সবসময় তাদেরকে আমরা করি। অবশ্যই। থ্যাংক ইউ ভেরি মাচ কায়সার ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ সানোয়ার ভাই। আমরা শেষ করছি এনিগমা টিভির ই স্পোর্টস। হোপফুলি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দল ঘুরে দাঁড়াবে, এবং অবশ্যই কোনো ধরনের ডাউট ছাড়াই 2027 যে ওয়ানডে বিশ্বকাপ আছে সেখানে সরাসরি বাংলাদেশ দল খেলবে, মানে কোনো ধরনের গ্রুপ পর্ব খেলে, বাছাই পর্ব খেলে যেন না আসতে হয়, সেই জায়গায় যেন বাংলাদেশ দল না পৌঁছে যায়, সেই প্রত্যাশা আমরা সবাই করি। বাংলাদেশ দলের জন্য ডেফিনেটলি সবার সমর্থন আছে। হ্যাঁ, আমি বলবো যে একটু বেশি ইমোশনাল হয়ে গিয়ে কিছু ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে আমরা আপনাদের অনুরোধ করব যে এই জায়গা থেকে দূরে থাকেন, বাংলাদেশ দলকে সমর্থন দিয়ে যান। লাগাতার সমর্থন, লাগাতার ভালোবাসায় এই দলটাই ঘুরে দাঁড়াবে, সেই প্রত্যাশা আমরা করছি, এবং সেই প্রত্যাশা আমরা করি এবং বিশ্বাস করি। আল্লাহ হাফেজ।